আয়নার রুমটা দোতলায়, আর দোতলার ব্যালকনি দিয়ে কোনো বিড়াল প্রবেশ করা একদমই বাবা নাতির ছাড়া কিছুই নয়। তাও আবার আয়নার ব্যালকনিতে কোনো দরজা নেই, পুরোটাই গ্রিল দিয়ে আটকানো। আয়না বিড়ালটার চোখের দিকে তাকাতে যেন অন্তরাত্মা কেঁপে ওঠে ওর। বিড়ালটার স্বাভাবিকের তুলনায় একটু বেশি কালো, কুচকুচু এবং বেশ বড় সাইজের। বিড়ালটা এক পা করে এগুতে থাকে আয়নার দিকে। বিড়ালটাকে নিজের কাছে আসতে দেখে বেশ ভয় পেয়ে পিছু আগাতে লাগলো আয়না। একসময় দেওয়ালের সাথে পিঠ ঠেকে যায় ওর। বিড়ালটা ওর একদম কাছে চলে আসতে ভয়ে চোখ দুটো যেন খিচে বন্ধ করে নিয়ে জোরে জোরে একটা চিৎকার দেয় আয়না। আয়নার চিৎকার শুনে পাশের রুম থেকে হাবিবুর রহমান আর আয়েশা বেগম ছুটে আসে ওর রুমে। তারপর আয়নার কাছে গিয়ে ওর হাত ধরে রীতিমতো হালকা ঝাঁকিয়ে আয়েশা বেগম উত্তেজিত হয়ে জিজ্ঞেস করেন, আয়না কি হয়েছে তোমার? তুমি এভাবে করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে আর চিৎকার কেন করলে? আয়েশা বেগমের কথা শেষ হতে হাবিবুর রহমান আয়নার মাথায় হাত বুলিয়ে স্নেহ ভরা কণ্ঠে উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলেন, বাবুনি আমার, তুমি কি দেখে ভয় পেয়েছো বলো তো? এভাবে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে? তাকাও আমাদের দিকে, তাকাও আয়না। আব্বু আম্মুর কণ্ঠ পেয়ে ধীরে ধীরে চোখ খোলা আয়না। তারপর কাঁপা গলায় হাত দিয়ে রীতিমতো ইশারা করে বলল, বিড়াল! খুব ভয়ঙ্কর দেখতে একটা কালো রঙের বিড়াল ছিল একটায়। কোথায় গেল বিড়ালটা? আয়নার কথা শুনে হাবিবুর রহমান আর আয়েশা বেগম একসাথে ওর ইশারা করা স্থানের দিকে তাকায়, কিন্তু সেখানে কিছুই দেখতে পায় না তারা। এমনকি পুরো রুমে কোথাও বিড়ালের চিহ্নটুকু ছিল না। বিড়ালটাকে না পেয়ে আয়নার দিকে তাকিয়ে হাবিবুর রহমান বললেন, কি সব আমল তামল বলছো মামনি, বলো তো? এখানে তো বিড়ালের কোনো চিহ্নটুকু নেই, আর তাছাড়া এখানে বিড়াল আসবে বা কোথা থেকে? হ্যাঁ, তুমি ভেবে দেখেছো তো? হয়তো বা রাতের ঘুম হয়নি, তাই শারীরিক দুর্বলতার কারণে তুমি এরকম উল্টাপাল্টা দেখছো। আচ্ছা বাদ দাও, আর তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদের ডাক্তারের কাছে যেতে হবে। কথাগুলো বলে আয়নাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে হাবিবুর রহমান চলে গেলেন আরেক রুমে। ওনার সাথে আয়না বেগমও চলে গেলেন। ওনারা চলে গেলে আয়না কিছুক্ষণ চুপ করে সেখানে দাঁড়িয়ে থাকে। তারপর নিচু হয়ে খাটের নিচে এবং পুরো রুমটা খুঁজে দেখে ওই বিড়ালটা কোথাও আছে কিনা, কিন্তু না, বিড়ালটার চিহ্ন মাত্র নেই কোথাও। আয়না তখন একটু ভয় পেলেও মনে মনে ভাবে হয়তো বা চোখের ভুল ছিল, তাই বিড়ালের চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বোরকা পরে রেডি হয়ে নেয় আয়না। বেলা 10:30। আয়নাকে নিয়ে সে হাবিবুর রহমান বসে আছেন তার বন্ধু ডাক্তার সেলিম সিকদারের চেম্বারে। সেলিম সিকদার আয়নার দিকে তাকিয়ে হাসি মুখে জিজ্ঞেস করলেন, তাই না? হ্যাঁ বাবুনি, কেমন আছো তুমি? অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। জি আঙ্কেল, আল্লাহর রহমতে ভালো আছি, আপনি কেমন আছেন? বুঝকে হাসি কথাটা বলল আয়না। আয়নার উত্তরের সামনে থাকা কলমটার ক্যাফে লাগাতে ডাক্তার সেলিম সিকদার বললেন, এই তো ভালো আছে। তা হাবিব, হঠাৎ কি কারণে আজকে এখানে আগমন? অসুস্থ নাকি তুই? হ্যাঁ। হাবিবুর রহমান গম্ভীর স্বরে বললেন, ডাক্তার সেলিম, আবার কোন সমস্যা নেই? দেখ না, আয়না বেশ কিছুদিন হলো ঘুমাতে পারছে না, তো একটু দেখ না ওর কি হয়েছে। তখন ডাক্তার সেলিম সিকদার আয়নার দিকে স্নেহের নজরে তাকিয়ে বললেন, তাই নাকি মামনি? বলো তো তোমার কি হয়েছে? মানে রাতে কি ঘুমাও না নাকি আর কোনো সমস্যা আছে? সেগুলো আমাকে বলো তো। ডাক্তার সেলিম সিকদারের কথা শুনে আয়না এবং আব্বু হাবিবুর রহমান এর দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। হাবিবুর রহমান আয়নার চাহনি দেখে বুঝতে পারেন ওনার সামনে আয়না কিছু বলতে চাচ্ছেন না, তাই সে হালকা কাশি দিয়ে সেলিম সিকদারকে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা সেলিম, তোরা কথা বল, আমি একটু ফোন করে আসছি। হ্যাঁ, আমি বাইরে আছি, দরকার হলে আমাকে ডাকিস। হ্যাঁ। কথাটা বলে সেখান থেকে উঠে বাইরে চলে যায় হাবিবুর রহমান। উনি বাইরে যেতে সেলিম সিকদার আয়নার দিকে তাকিয়ে নরম স্বরে বললেন, হ্যাঁ বাবুনি, এখন বলো তোমার কি সমস্যা, কি হয়েছে, আর রাতে কেন ঘুমাও না তুমি বলো তো? ওনার কথা শুনে জোরে জোরে একটা দীর্ঘ শ্বাস ছাড়ে আয়না। তারপর বলা শুরু করলো, আঙ্কেল, আমি কথাগুলো আপনাকে কিভাবে বলবো আমি ঠিক বুঝতে পারছি না, তবে যেহেতু ডাক্তার আপনি, আপনাকে কথাগুলো বলতে হবে।
আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি জানি না। আমি আপনাকে যে ঘটনাগুলো বলছি সেগুলো আমার মনের ভুল নাকি সব সত্য আমার সাথে ঘটেছে আমি সেটাও জানি না। এতটুকু বলেই থেমে গেল আয়না। তারপর ছোট একটা নিঃশ্বাস নিল। ওর কথা শুনে ডাক্তার সেলিম শিকদার ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, আসলে কি হয়েছে আয়না, বলো তো আমায়। তোমার তো আপসেট কেন দেখাচ্ছে, সত্যি করে বলো, কোনো কিছু লুকাবে না। ডাক্তার আঙ্কেলের এমন কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে রইল আয়না। তারপর ওনার দিকে তাকিয়ে বলতে শুরু করলো, আসলে আঙ্কেল প্রায় 1 মাস আগে দিকে প্রতি রাতে হঠাৎ করে আমার রুমে কিছু একটা শব্দ হয়। যখনই আমি ঘুমানোর জন্য প্রস্তুতি নিই, শুয়ে পড়ি আর হালকা ঘুমের মতো হয়, তখনই একটা অদ্ভুত শব্দ আমার পুরো রুমটা গ্রাস করে নেয়। আর যার কারণে আমার ঘুমটা ভেঙে যায়। আবার কখনো কখনো মনে হয় আমার আশেপাশে কেউ আছে, তার গরম নিঃশ্বাস আমার গায়ে লাগে, কিন্তু আমি তাকে ছুঁতে পারি না, তাকে দেখতে পারি না। আমি জানি না এটা আমার মনের ভুল নাকি সত্য, তবে আঙ্কেল অদ্ভুতভাবে যখনই রাতের ওই শব্দটা আমার রুমে হয় আমার ঘুম ভেঙে যায়। তারপর থেকে সারা রাত আমি ঘুমাতেই পারি না, ভীষণ অস্বস্তি হয় আমার মাঝে মাঝে। এতটুকু বলেই হু হু করে কাঁদতে লাগলো আয়না। আয়নাকে সান্ত্বনা দিয়ে গভীর কণ্ঠে ডাক্তার সেলিম বলে উঠল, কুল ডাউন মাই ডিয়ার, কুল ডাউন, নিজেকে শান্ত করো। আর ঠিক কি কি হয়েছে তোমার সাথে সবকিছু আমাকে খুলে বলো। তবে এই ব্যাপারে তুমি কি এর আগে কারোর কাছে বলেছো কিছু, নাকি আমাকে প্রথম বলছো? আঙ্কেলের কথা শুনে নিজেকে যথাসম্ভব শান্ত করে নিয়ে বলতে শুরু করলো আয়না, এই ব্যাপারে আমি আমার এক বান্ধবীর সাথে কথা বলেছিলাম। তারা আমার কথা শুনে প্রথমে বিশ্বাস না করলে পরে আমি এই ব্যাপারে কোনো প্রমাণ দিতে পারিনি তাদের, যে কারণে তারা ভাবে যে আমি তাদের ভয় দেখাবার জন্য মিথ্যে গল্প বানিয়ে বানিয়ে বলছি। কিন্তু বিশ্বাস করুন আঙ্কেল, সত্যি প্রতিদিন রাতে আমার সাথে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। এতটুকু বলতে আয়নাকে থামিয়ে দিয়ে ডাক্তার সেলিম শিকদার বললেন, আচ্ছা আচ্ছা, তোমাদের বাড়ির তোমাদের আব্বু আম্মুকে এসব ব্যাপারে কোনো কিছু বলনি? হ্যাঁ জি আঙ্কেল, আমি আমার আম্মুর কাছে ব্যাপারটা শেয়ার করেছিলাম। যখন আমার বান্ধবীরা আমার কথা বিশ্বাস করেনি, তখন আম্মু আমার কথা বিশ্বাস করে। আমার রুমে 2 দিন রাত ছিল, কিন্তু অদ্ভুতভাবে সে রাতেও একরকমই শব্দ হয়। আর আমি আম্মুকে সেটা বলেছিলাম, কিন্তু আমি শব্দটা শুনতে পেলেও আম্মু শব্দটা শুনতে পায় না। এমনকি সারা রাত আমি শব্দ শুনলেও আম্মু একটু শব্দ শুনেনি। তাই সেদিন আম্মু প্রচুর পরিমাণে বিরক্ত বোধ করে এবং আমাকে কথা শোনায়, এবং সে ভাবে আমি মিথ্যে গল্প বানিয়ে বানিয়ে বলছি। আম্মু এখন আর আমার কথা বিশ্বাস করে না। কথাগুলো বলেই হু হু করে আমারও কাঁদতো। আয়নাকে কাঁদতে দেখে নিজের চেয়ার ছেড়ে ওর কাছে উঠে আসলো ডাক্তার সেলিম শিকদার। তারপর আয়নার মাথায় হাত বুলিয়ে বলল, আয়না মামুনি, কান্না করো না, কিচ্ছু হয়নি তোমার। আরে আমি দেখছি ব্যাপারটা, দেখছি। আসলে তুমি হয়তো বেশি পড়াশোনা করছো আর অতিরিক্ত টেনশন করছো, যে কারণে তোমার হ্যালুসিনেশন হচ্ছে, আর এই জন্যই তুমি এসব শুনছো বা অনুভব করছো। হ্যাঁ তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। তুমি এখন একটু বাইরে গিয়ে বসো, আমি তোমার আব্বুর সাথে কথা বলতে চাই, ঠিক আছে? ডাক্তার সেলিম শিকদারের কথা শুনে হাতের উল্টো পিঠে নিজের চোখ দিয়ে রীতিমতো চোখ দুটি মুছে নিল আয়না। তারপর বলল, না আঙ্কেল, আমি বাইরে বসবো না, আমার কলেজে যেতে হবে। এমনিতেই আজকে হয়তো বা 2টো ক্লাস মিস হয়ে গেল, আরো দেরি করে পৌঁছালে তো সবগুলো ক্লাস মিস করব। আপনি আব্বুর সাথে কথা বলুন, আমি কলেজে চলে যাচ্ছি। কথাটুকু বলেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আয়না। তারপর আঙ্কেলকে সালাম দিয়ে সেখান থেকে বেরিয়ে ওর আব্বুর ভেতরে যেতে বলল এবং কলেজের উদ্দেশ্যে রওনা হলো। আয়না কলেজে যেতে হাবিবুর রহমান সেলিম শিকদারের কেবিনে প্রবেশ করেন এবং কেবিনে ঢুকে দেখেন সেলিম শিকদার তার 2 হাতে মুঠ করে টেবিলের উপরে কিছুটা রেখে নিজের থুতনিটা হাতের উপরে ভর করে রেখে কি যেন ভাবছে। হাবিবুর রহমান তার পাশে এগিয়ে গিয়ে একটা চেয়ার টেনে বসে বলে উঠলেন, কি কথা হলো আয়নার সাথে? ওর সমস্যাটা জানতে পারলি? আমার মেয়েটা সুস্থ হয়ে যাবে তো? সেলিম শিকদার তার নিচের হাত থুতনির নিচ থেকে সরিয়ে কপাল ভাঁজ করে বলে উঠলেন, আয়না মামুনির সাথে যা বলে বুঝলাম, যতটুকু বুঝতে পারলাম তাতে আমার মনে হলো হয়তো বা পড়াশোনা নিয়ে খুব বেশি টেনশনে থাকে, আর রাতে হয়তো বা কোনো কারণে ওর ঘুম হয় না, সেই কারণে হয়তো বা উল্টো পাল্টা শব্দ শুনতে পায় আর কি, যেটা অন্য কেউ শুনতে পায় না। এসব ওর মনের ভুল ছাড়া কিছু নয়। নিজের হাতটা সামনে টেবিলে রেখে চিন্তিত কণ্ঠে হাবিবুর রহমান বলে উঠল, তুই হয়তো বা ঠিক বলেছিস সেলিম, আমারও এমনটাই মনে হচ্ছে।
সত্যি আমার মনে হয় কোনো কিছু নিয়ে টেনশনে আছে, যার কারণে এমন শব্দ শুনতে পায়। কারণ ওর আম্মু তো ওর সাথে সবসময় রুমে দেখেছিল বিষয়টা জানার জন্য, কিন্তু শব্দ শুনতে পায়নি আয়শা। তবে সে